কয়েকদিন এভাবে উৎকর্ষের থেকে পালিয়ে থাকতে পারলেও আজ অনাকাঙ্ক্ষিতভাবে রুমের দরজা খোলার সাথেই উষার সামনে টানটান হয়ে বুকে দুহাত গুজে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকা উৎসর্গকে দেখে মৃদু চিৎকার করে বুকে হাত দিয়ে বলল, এভাবে কেউ ভয় দেখায়? অল্পের জন্য হার্ট অ্যাটাক করলাম না। উৎকর্ষ মুখমণ্ডল অপরিবর্তিত রেখে কাটকাট গলায় বলল, আমাকে ইগনোর করছিস কেন? উষা মাথা নিচু করে আমতা আমতা করতে লাগলো। উৎকর্ষ ধমকে উঠে বলল, জিহ্বায় কি প্যাঁচ লেগেছে? দ্রুত উত্তর দে গাধা। উষা চকিতে মাথা তুলে চটপট করে জবাব দিল, আপনার ভয়ে। আমি কি তোকে খুন করার হুমকি দিয়েছি যে ভয় পাস? না, যদি থাপ্পড় মেরে দেন সেই ভয়ে। উৎকর্ষ অবাক হয়ে বলল, আমি কেন তোকে থাপ্পড় মারতে যাব? ওই দিন ছেলেটা প্রপোজ করলো যে, সেই জন্য থাপ্পড় তো ওই ছেলেটাকে মারব। তোকে কেন মারতে যাব? তুই যদি প্রেম করতি তাহলে না হয় তোকে কেটে কুটে নদীতে ভাসিয়ে দিতাম, কিন্তু সেটা তো করিসনি। উষার চোখ বড় বড় করে উৎকর্ষের দিকে তাকালো। উৎকর্ষ গম্ভীর গলায় বলল, খবরদার, আমাকে ইগনোর করার কথা মাথাতেও আনবি না, নয়তো এবার সত্যি সত্যি থাপ্পড় মেরে দেব। উষা ভয় জড়ানো মুখে মাথা কাত করল। উৎকর্ষ লম্বা লম্বা পা ফেলে নিজের রুমের দিকে যেতে লাগলো। রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে গম্ভীর মুখটায় এক টুকরো হাসি ফুটে উঠল। হাসতে হাসতে বলল, কাপাকাপি প্রেয়সী, ভীতু প্রেয়সী। যিনি এখন নিজ ইচ্ছাতে উৎসাহের যত্ন করে ও আসার আগেই কফি বানিয়ে আনে। গোসলের ঠিক আগ মুহূর্তে ওর সব জামা কাপড় ইস্ত্রি করে সুন্দর করে ভাঁজ করে বিছানায় গুছিয়ে রাখে। ও না আসা পর্যন্ত জেগে থাকে। ডিউটি করে ফেরার পর খাবার গরম করে ওকে খেতে দিয়ে পাশে বসে বসে ওর খাওয়া দেখে, ইত্যাদি ইত্যাদি। ভোরের কিছুক্ষণ আগে উৎসাহের ফোন বেজে উঠল। ঘুম ঘুম কণ্ঠে ফোন রিসিভ করে ওপাশে থাকা মানুষটার কথা শুনে উৎসাহ দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ালো। আমি আসছি। ওর কথা শুনে জিনির ঘুম ভেঙে গেল। আলতো করে চোখ খুলে বলল, কোথায় যাচ্ছেন? জরুরি কাজ আছে জিনাত, আমাকে এখনই যেতে হবে বলে উৎসাহ বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে পোশাক পাল্টে এলো। তারপর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রুম থেকে বেরোতে ধরলেই জিনি সামান্য হেসে বলল, তাড়াহুড়োয় শার্টটাও ঠিকমতো পরতে পারেননি। উৎসাহ নিজের শার্টের দিকে তাকাতেই দেখল নিচের বোতাম উপরে আর উপরের বোতাম নিচে লাগিয়ে অবস্থা পুরোই জগা খিচুড়ি বানিয়ে ফেলেছে। ওকে দেখতে খুবই হাস্যকর লাগছে। যিনি এখনো হেসেই চলেছে। হাসতে হাসতে ওর কাছে গিয়ে বলল, এসিপি সাহেব, বাচ্চাদের মতো শার্ট পরেছেন দেখছি। উৎসাহ মাথা চুলকে অপ্রস্তুত হাসল। যিনি ওর কাছাকাছি গিয়ে শার্টের বোতাম একটা একটা করে খুলল। উৎসাহের হৃৎপিণ্ডের স্পন্দন আবারও অস্বাভাবিকভাবে ওঠানামা করতে লাগল। বিমোহিত হয়ে এক দৃষ্টিতে নিজের বিবিজনের দিকে তাকিয়ে থাকল। যিনি সন্তর্পণে সবগুলো বোতাম লাগিয়ে দিয়ে বলল, এবার হয়েছে বলে উৎসাহের দিকে তাকাতে ওদের দুজনের চোখাচোখি হয়ে গেল। দুজনে খানিকটা বিব্রত হয়ে চোখ সরিয়ে নিল। যিনি আমতা আমতা করে বলল, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। উৎসাহ মাথা নেড়ে অনুমতি দিল। দুজনে সমান তালে পা চালিয়ে নিচে নামল। সদর দরজা পর্যন্ত গিয়ে যিনি থেমে গেল। উৎসাহ গ্যারেজ থেকে নিজের জিপটা বের করে এনে স্টার্ট দিতেই যিনি মিহিস্বরে বলল, সাবধানে জিপ চালাবেন এসিপি সাহেব, মনে করে কিছু খেয়ে নেবেন, কাজের জন্য না খেয়ে থাকবেন না বলে দিলাম। উৎসাহ শান্ত চোখে কিছুক্ষণ জিনির দিকে তাকিয়ে থেকে মুচকি হেসে বিদায় জানিয়ে চলে গেল। জিপ বাড়ির গেট পেরোতেই যিনি অস্ফুট স্বরে বলল, আর তাড়াতাড়ি ফিরে আসবেন এসিপি সাহেব, আমি অপেক্ষায় থাকব। সকাল থেকে সবাই চিন্তিত মুখে বসে আছে, বিশেষ করে উষা আর যিনি। আজ ওদের রেজাল্ট দিবে। সবাই 12টা বাজার অপেক্ষা আছে। উৎকর্ষ আজ অফিসে যায়নি। সোফায় বসে বারবার দেয়াল ঘড়ির দিকে তাকাচ্ছে। উষা আর যিনি টেনশনের নখ দাঁত দিয়ে কাটছে। কাটতে কাটতে লনে পায়চারি করতেছে।
এভাবে ক্রমাগত পায়চারি করতে করতে হঠাৎ দুজনে মুখোমুখি হয়ে খুব জোরে ধাক্কা খেয়ে দুদিকে ছিটকে পড়ল। তা দেখে উমা হাসিতে গড়াগড়ি খেতে লাগলো। উষা কোমরে হাত দিয়ে আর্তনাদ করে বলল, কোমরটা বোধহয় ভেঙেই গেল। জিনি নাক চেপে ধরে বলল, আর তোর পাথরের মতো শক্ত মাথার বাড়ি খেয়ে আমার নাকটা মনে হয় থেতলে গেল। দুজনে দুদিক চিৎপটাং হয়ে পড়ে আছে, আর উমা পেটে হাত চেপে শাকচুন্নির মতো গলা ফাটিয়ে হাসতেছে। উষা চোখ মুখ কুঁচকে চেঁচিয়ে উঠে বলল, নেমুখারাম বোন, আমরা এখানে ব্যথায় ছটফট করছি আর তুই পৃথিবী কাঁপিয়ে ঝংকার তুলে হাসছিস। আমাদের এসে তোল বেকল। উমা হাসতে হাসতে বলল, দাঁড়াও তুলছি। উমা উষার পা টেনে ধরে হাসতে হাসতে বলল, এবার উঠে পড়ো আপু। উষা গম্ভীর গলায় চেঁচিয়ে উঠে বলল, মূর্খ মেয়ে, পা ধরলে আমি উঠবো কিভাবে? হাত ধরে তোল। ও সরি। উমা উষার হাত ধরে তুলে ওকে চেয়ারে বসিয়ে দিল। তারপর জিনিকে তুলে ওকে আরেক চেয়ারে বসিয়ে দিল। উমা মুখে হাত চেপে এখনো হাসতেছে। উষা কোমর চেপে ধরে কঠিন দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ড্রয়িং রুম থেকে উর্মিলা আর মিতা ইয়াসমিন ছুটে এসে বললেন, কি হয়েছে? এত চেঁচামেচি করছো কেন? উষা হাসতে হাসতে বলল, আপু আর ভাবি একে অপরের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল। দুজা চিন্তিত স্বরে বললেন, সে কি? পড়ে গেলে কিভাবে? উমা দ্রুত জবাব দিল, রেজাল্টের টেনশনে। ফেল করলে যদি রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দাও, সেই টেনশনে আপু ভাবির সাথে ধাক্কা খেয়েছে। উষা ক্ষুব্ধ চাহনিতে উমার দিকে তাকিয়ে বলল, বাজে কথা বলবি না। মিতা ইয়াসমিন মেয়েকে শাসিয়ে বললেন, দিন দিন ভাইয়ের মতো হয়ে যাচ্ছ তুমি, কান টেনে ছিঁড়ে দেব তোমার। তারপর উষা আর জিনির দিকে তাকিয়ে বললেন, এত টেনশন করো না তোমরা, রেজাল্ট যাই হোক না কেন একদম মন খারাপ করবে না। এমন সময় উৎকর্ষ গম্ভীর মুখে ওদের কাছে এসে বলল, একটু আগে রেজাল্ট দেখলাম। উষা আর জিনি তরাক করে লাফিয়ে উঠে ওর দিকে তাকালো। উর্মিলা রহমান উত্তেজিত হয়ে বললেন, রেজাল্ট কি দেখলি বাবা? উৎকর্ষ এখনো গম্ভীর মুখে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। ওর এমন চাহনি দেখে জিনি আর উষা একযোগে কম্পিত স্বরে বলল, আমরা ফেল করেছি। উৎকর্ষের মুখভঙ্গি অপরিবর্তিত। তা দেখে ওদের দুজনের চোখ ছলছল করে উঠল। কাঁদতে কাঁদতে উষা বলল, নিশ্চয়ই বউয়ের সাথে ঝগড়া করার পর আমাদের খাতা কেটেছিল। বেদ্যপ স্যার, দেখিস তোর বউ অন্য বেটার লাগে পালিয়ে যাবে। যিনি কান্না মিশ্রিত মুখে বিড়বিড় করে বলল, সি, মান সম্মান বলতে কিছুই অবশিষ্ট থাকলো না। নিজের আব্বু আম্মুর সামনে তবু মানা যেত, কিন্তু শ্বশুর শাশুড়ির সামনে ফেলটুস রেজাল্ট নিয়ে মাথা তুলে দাঁড়াবো কিভাবে? তার চেয়ে বড় কথা, ওনার সামনে কোন মুখে দাঁড়াবো? একজন এসিপির বউ কিনে এইচএসসি ফেল। মিতা ইয়াসমিন ওদের চোখের পানি মুছিয়ে দিয়ে নরম কণ্ঠে বলল, কান্না করো না তোমরা, সমস্যা নেই, পরের বার আবার পরীক্ষা দিবে। এমন সময় উৎসাহ অনেকগুলো মিষ্টির বক্স নিয়ে হাসি মুখে ওদের সামনে গিয়ে হাজির হলো। ভাইকে দেখে উষা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ফেলটু স্টুডেন্টের জন্য মিষ্টি এনেছো কেন ভাইয়া? উৎসাহ ভুরু কুঁচকে বলল, কে ফেল করেছে? আর তোরা কাঁদছিস কেন? ফেল করলে কাঁদবো না তো হাসবো? এসব মিথ্যা কথা কে বলেছে তোদের? উষা উৎকর্ষের দিকে আঙুল তাক করে বলল, কে আবার? উনি বলেছেন। উৎকর্ষ এবার অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে বলল, আমি কি একবার বলেছি যে তোরা ফেল করেছিস? উষার যিনি হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে থাকলো। উষা বলল, না বললেও চুপ থেকে তো এটাই বুঝিয়েছেন যে আমরা ফেল করেছি। এত বেশি বুঝতে কে বলেছে তোমাদের? উর্মিলা আর মিতা ইয়াসমিন উৎসাহকে উদ্দেশ্য করে বললেন, তাহলে ওদের রেজাল্ট কি? দুজনেই প্লাস পেয়েছে, তবে গোল্ডেন মিস গিয়েছে। উষার কেমিস্ট্রি আর জিনাতের বায়োলজিতে প্লাস আসেনি। তা শুনে সবাই খুশিতে আত্মহারা হয়ে গেল। যিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, যাক বাবা, সম্মান বাঁচল। উষা কটমট দৃষ্টিতে উৎকর্ষের দিকে তেড়ে গেল। ওকে আসতে দেখে উৎকর্ষ উল্টো দিকে দৌড় লাগালো। উষার পিছনে ছুটতে ছুটতে গর্জন করে বলল, আপনাকে আজ মেরেই ফেলবো, আর একটু হলে আমার শরীর থেকে আত্মা বেরিয়ে যেত। উৎকর্ষ হাসতে হাসতে ওর থেকে পালাতে লাগলো। মিতা ইয়াসমিন দাঁতে দাঁত চেপে বলল, উষা, ওই বাদরটাকে ধরে আচ্ছা মতো কেলানি দাও। কিভাবে সবাইকে ভয় পাইয়ে দিল।
উৎকর্ষ নিজে থেকে উষার কাছে ধরা দিল। উষা ওর বুকে কয়েকটা ঘুষি মারল। উৎকর্ষ মুচকি এসে ওর সব ঘুষি হজম করলো। এত ঘুষি মেরেও ওর রাগ কমল না। হাঁপাতে হাঁপাতে কিছু একটা ভেবে উষার কানে খুব জোরে একটা কামড় দিয়ে দৌড়ে পালালো। উৎকর্ষ হতভম্ব হয়ে কানে হাত দিয়ে অস্ফুট স্বরে বলল, আসলে মানুষ খেকো। জিনির পাশে গিয়ে উৎসাহ শীতল গলায় বলল, অনেক ভালো রেজাল্ট করেছে জিনাত, আমি গর্বিত। কি উপহার চাই বলো। জিনি মাথা নিচু রেখে মৃদু স্বরে বলল, আমার কিছু চাই না। উৎসাহ শীতল চোখে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মনে মনে বলল, তুমি না চেলেও আমি আমার বিবিজানকে অবশ্যই উপহার দিব এত ভালো রেজাল্ট করার জন্য। গোধূলি বেলার সূর্যের আলো সৌন্দর্যের পরিবেশটা অন্যরকম রূপ ধারণ করেছে। বাড়ির মেয়েরা সবাই লনে বসে বিকেলের নাস্তা খেতে খেতে গল্প করছে। যিনি এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থেকে মনে মনে বলল, কতদিন হয়ে গেল আব্বু আম্মু আর বাবুকে দেখি না। আজ উনি আসলে বাড়িতে দিয়ে আসতে বলবো। কিছুক্ষণ আড্ডা মারার পর সকলে ভিতরে চলে গেল। রাতের বেলা বাড়ির পুরুষরা ফিরলে সবাই মিলে খেতে বসলো। উৎসাহ এখনো ফেরেনি। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ টিভি দেখে সবাই যে যার রুমে চলে গেল। যিনি বিছানা গুছিয়ে সেখানে আধশোয়া হয়ে বসল। একটু পরে নিচে উৎসাহের জিপ থামানোর আওয়াজ এলো। যিনি দৌড়ে সদর দরজার কাছে গিয়ে দরজা খুলে দিল। উৎসাহ ডুপ্লিকেট চাবি বের করে খুলতে যাবে, এমন সময় যিনি দরজা খুলে দেওয়ায় কিছুটা আশ্চর্য হয়ে গেল। যিনি হাসি মুখে ওকে স্বাগত বলে পথ ছেড়ে দিল। উৎসাহ মুগ্ধ নয়নে ওর হাসি মাখা মুখটার দিকে তাকিয়ে থেকে ভিতর প্রবেশ করল। যিনি মাথার ওড়না ঠিক করে বলল, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি খাবার গরম করতেছি। উৎসাহ উপরে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য, আর যিনি ফ্রিজ থেকে খাবার বের করে গরম করতে লাগলো। কিছুক্ষণ পর উৎসাহ ধূসর রঙের একটা টি শার্ট পরে ডাইনিং টেবিলে এসে বসল। ওর খাওয়ার দিকে ক্ষীণকাল তাকিয়ে থেকে যিনি অস্ফুট স্বরে বলল, শুনুন। উৎসাহ ওর দিকে তাকিয়ে বলল, আমাকে কিছুদিনের জন্য বাবার বাড়িতে রেখে আসবেন? আব্বু আম্মু আর বাবুর কথা খুব মনে পড়ছে। উৎসাহের হাত থেমে গেল। সামনের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে শান্ত গলায় বলল, ঠিক আছে, রেখে আসব। জিনির মুখটা খুশিতে চিকচিক করে উঠল। উচ্ছ্বসিত হয়ে বলল, ধন্যবাদ। ওর খুশি হওয়া মুখটার দিকে তাকিয়ে উৎসাহ মনে মনে বলল, তোমাকে এক মুহূর্ত না দেখলে আমি ছটফট করতে থাকি। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকব? যদিও বেশিরভাগ সময় আমি বাইরেই থাকি, কিন্তু প্রতিদিন এসে অন্তত তোমাকে দেখতে তো পাই। খাওয়ার পালা শেষে দুজনে রুমে চলে গেল। যিনি বিছানায় শুতে যাবে এমন সময় উৎসাহ শীতল গলায় বলল, জিনাত শোনো। যিনি পিছু ঘুরে বলল, জি বলুন। উৎসাহ একটা প্যাকেট ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও, তোমার জন্য এনেছি। কি এনেছেন আর কেন এনেছেন? খুলে দেখো। আর তোমাকে কি আমি কিছু দিতে পারি না? পারেন, তাহলে নাও। যিনি ইতস্তত করে প্যাকেটটা নিয়ে নিল। প্যাকেটটা খুলে দেখলো ওখানে কালো রঙের একটা শাড়ি আর কালো রঙের চুড়ি রয়েছে। যিনি হা হয়ে শাড়িটা দেখতে লাগলো। উৎসাহ অস্ফুট স্বরে বলল, পছন্দ হয়েছে? যিনি প্রফুল্ল চিত্তে বলল, পছন্দ না হওয়ার কি আছে? শাড়িটা অনেক সুন্দর, আপনার পছন্দ অনেক ইউনিক এসিপি সাহেব। উৎসাহ মুচকে হেসে বিড়বিড় করে বলল, হ্যাঁ ইউনিক, যেমন তুমি। যিনি ভুরু কুচকে বলল, কিছু বললেন এসিপি সাহেব? উৎসাহ গলা খাকারি দিয়ে বললাম, কিছু বলিনি। ও হ্যাঁ, আরেকটা কথা উষার জন্য এনেছি। যিনি আগ্রহ নিয়ে বলল, দেখি। উৎসাহ আরেকটা প্যাকেট ওর দিকে বাড়িয়ে দিল। যিনি দেখলো এটা হলুদ রঙের একটা শাড়ি আর শাড়ির সাথে ম্যাচিং করে হলুদ চুড়ি। হলুদ রং তো উষার ফেভারিট কালার। এটা অসাধারণ হয়েছে, আপনার পছন্দ দেখে আমি মুগ্ধ এসিপি সাহেব। উৎসাহ জবাবে মুচকি হাসলো। যিনি ব্যস্ত কণ্ঠে বলল, আমি উষাকে দেখে আসি। বলেই যিনি দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। উৎসাহ হাত উঁচিয়ে বলল, আরে এত রাতে দেখাতে হবে না, কাল দেখিও। উৎসাহের কথাকে তোয়াক্কা না করে যিনি উষার দরজার কাছে গিয়ে ধূপধাপ করাঘাত করতে লাগলো। উষা হাই তুলতে তুলতে দরজা খুলে বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করে বলল, এত রাতে আমার দরজার ওপর ভূমিকম্প তুলেছিস কেন? আবার ওই না বুলবুল বা চুলবুল এসেছে নাকি?
জিনি কপাল কুঁচকে বলল, চুপ কর গাধা, দেখ উনি তোর আর আমার জন্য শাড়ি এনেছেন। শাড়ির কথা শুনতেই উষার চোখের সব ঘুম উধাও হয়ে গেল। উত্তেজিত হয়ে বলল, সত্যি? জিনি ওর রুমে ঢুকে বলল, এই দেখ। শাড়ি চুরি পেয়ে দুজনে সুখের সাগরে ভেসে গেল। অনেকক্ষণ শাড়ি উল্টে পাল্টে গায়ের সাথে জড়িয়ে আয়নার সামনে গিয়ে ঢং করতে লাগলো আর খ্যাট খ্যাট করে হাসতে লাগলো। এভাবে কিছু সময় নাটক করার পর উষা বলল, তুই আজ আমার সাথে থাক। আচ্ছা দাঁড়া, ওনাকে বলে আসি। বলেও নিজের রুমের দিকে চলে গেল। তারপর দরজা কিছুটা ফাঁক করে বলল, শুনুন, আমি আজ উষার সাথে থাকবো। উৎসাহ কোনো জবাব দেওয়ার আগেই যিনি প্রস্থান করলো। সেদিকে তাকে উৎসাহ হতাশার শ্বাস ফেলে বলল, এখন শাড়ি দেখিয়ে ভুল করে ফেললাম বোধহয়, সকালে দেখানো উচিত ছিল। তাহলে বিবিজানকে একটু সময় নিয়ে দেখতে পেতাম। কাল তো আবার বাবার বাড়ি যেতে চাচ্ছে, এই মেয়েকে নিয়ে আমি আর কি করি। যিনি নিজের জামা কাপড় একটা ব্যাগে গুছিয়ে নিল। উৎসাহ নিচে ওর জন্য অপেক্ষা করছে। সবার থেকে বিদায় নিয়ে যিনি জিপে উঠে পড়ল। উষা ওর কাছ থেকে আদুরে গলায় বলল, তাড়াতাড়ি ফিরে আসিস জুলিয়েট। যিনি মুচকি হেসে বলল, আচ্ছা রোমিও। জিপ নিজ গতিতে চলতে লাগলো। যিনি মন ভরে প্রকৃতির বাতাস সৌন্দর্য উপভোগ করতে লাগলো। উৎসাহ মুখমণ্ডল স্বাভাবিক রেখে আর চোখে বারবার ওর দিকে তাকালো। মুক্তাদির ভবনে এসে উৎসাহের জিপ থামল। থামার সাথে যিনি লাফ দিয়ে নেমে দৌড়ে বাড়ির দিকে ছুটে গেল। সেটা দেখে উৎসাহ সামান্য হাসল। উৎফুল্ল হয়ে যিনি কলিং বেল বাজাতে লাগলো। কিছুক্ষণ পর রাহেলা ওয়াসিম এসে দরজা খুলে দিলেন। ওনাকে দেখতে যিনি আম্মু বলে বুকে ঝাঁপিয়ে পড়ল। মেয়েকে কিছু সময় নিজের সাথে জড়িয়ে রেখে উনি ছেড়ে দিলেন। তারপর উৎসাহকে হাসি মুখে ভেতরে আসতে স্বাগত জানালেন। উৎসাহ সোফায় গিয়ে বসতে জীবন গুটি গুটি পায়ে ওর কাছ থেকে বলল, ডিসুম ডিসুম ভাইয়া কেমন আছো? উৎসাহ একগাল হেসে ওকে নিজের কোলে বসে গাল টেনে দিয়ে বলল, ভালো আছি শালাবাবু। আমাল আপুকে মালনি তো? উৎসাহ জোরে হেসে উঠে বলল, তোমার আব্বুকে মারার সাহস আমার নেই। যদি তুমি আমাকে রিমান্ডে নাও সেই ভয়ে। জীবন খিকখিক করে হাসলো। কিছুক্ষণ গল্প গুজব আর খাওয়া দাওয়া করে উৎসাহ চলে গেল। আর যিনি অনেক দিন পর নিজের পরিবারকে পেয়ে বাকি সবকিছু ভুলে আনন্দে মেতে উঠল। উষা সোফায় গা এলিয়ে জানালা দিয়ে বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অসহায় মুখ করে। উৎকর্ষের হাতের ব্যায়াম করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নামল। উষার দিকে চোখ পড়তে বলল, এভাবে স্বামী মরা মুখভঙ্গি নিয়ে বসে আছিস কেন? আর চেহারা তো দিন দিন রোহিঙ্গাগুলোর মতো হয়ে যাচ্ছে। উষা নির্জীব চোখে এক পলক উৎকর্ষের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল আর ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলতে লাগল। উৎকর্ষ ওর পাশে বসে কিছুক্ষণ পর্যবেক্ষণী চোখে ওকে অবলোকন করে টিটকারি দিয়ে বলল, একবেলাতেই অবস্থা? পিচ্ছি ভাবি তো বেশ কয়েকদিনের জন্য গিয়েছে। ততদিনে মনে হয় তুই দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে মরে ভূত হয়ে যাবি। উষা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ওকে ছাড়া ভালো লাগে না, ভাইয়াকে বলে কালকে ওকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। উৎকর্ষ গলা খাকারি দিয়ে বলল, বিয়ের পর কি পিচ্ছি ভাবিকে নিজের শ্বশুরবাড়িতে নিয়ে যাবি? উষার মুখ থেকে তৎক্ষণাৎ বেরিয়ে গেল, জিনিকে নিয়ে যাওয়া লাগবে না, কারণ সারা জীবন তো আমি এখানেই থাকবো। কথাটা বলার সাথেই দুজনে খানিকটা বিব্রতিতে পড়ে গেল। পরিবেশ স্বাভাবিক করার জন্য উৎকর্ষ বাঁকা হেসে বলল, পিচ্ছি ভাবির অভাবে তোরই যে অবস্থা, না জানি আমার ভাইটা এখন কি অবস্থায় আছে। উৎসাহ বিউরো থেকে ফিরে ফ্রিজ থেকে খাবার বের করে খেতে লাগলো। উর্মিলা রহমান আর মিতা ইয়াসমিন ব্লাড প্রেশারের রোগী, তাই তাড়াতাড়ি ঘুমানো লাগে। তবুও আগে উৎসাহের জন্য জেগে থাকতো, কিন্তু উৎসাহ ওনাদের বুঝিয়ে সুঝিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে তৎপর করেছে। খেতে খেতে উৎসাহ নিজের পাশের চেয়ারটার দিকে এক পলক তাকালো। গতকাল এই সময় যিনি ওখানে বসেছিল, কিন্তু আজ নেই। এই অল্প একটু খেয়ে হাত ধুয়ে উঠে পড়ল। খেতে ইচ্ছে করছে না। রুমে ঘুটঘুটে অন্ধকার চেয়ে আছে। উৎসাহ গিয়ে লাইট জ্বালিয়ে দিল। পুরো রুমটা কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে। ও একটা হতাশার শ্বাস ফেলে শার্ট বদলে টি শার্ট পরে নিল। তারপর লাইট অফ করে টান টান হয়ে শুয়ে মাথার নিচে দুহাত ভাঁজ করে উপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। বিড়বিড় করে বলল, একদিনও হয়নি বাবার বাড়িতে গিয়েছ, তাতে আমার দম বন্ধ হয়ে আসছে। বাকি দিনগুলো কিভাবে থাকবো বিবিজান? মনে হচ্ছে তোমাকে গিয়ে তুলে নিয়ে আসি।
ফোনটা নিয়ে কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্ব করে উৎসাহ জিনিকে ফোন দিল। দুবার রিং পড়তে রিসিভ হলো। ওপাশ থেকে কাঙ্ক্ষিত নারী কণ্ঠটি মিহি স্বরে বলল, খেয়েছেন এসিপি সাহেব? ওর কণ্ঠ শুনে এই উৎসাহের ভিতরটা শান্ত হয়ে গেল। মুখে হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ খেয়েছি। তুমি? জি। কিছুক্ষণ দুজনেই নিশ্চুপ থাকলো। শুধু মাঝে মাঝে একে অন্যের নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। নীরবতা ভেঙে উৎসাহ শীতল গলায় বলল, কতদিন থাকবে? যিনি স্বাভাবিক কণ্ঠে বলল, 1 সপ্তাহের মতো। কথাটা শুনতে উৎসাহ তরাক করে শোয়া থেকে উঠে বসলো। ব্যস্ত কণ্ঠে বলল, 1 সপ্তাহ? যিনি মৃদু হেসে বলল, কম হয়ে গেছে তাই তা? আমি তো 15-20 দিনের মতো থাকতে চেয়েছিলাম, কিন্তু অ্যাডমিশনের কোচিং শুরু করতে হবে। শুধু 1 সপ্তাহ থেকেই চলে যাব। আচ্ছা শুনুন, আমি এখন ঘুমাবো। আল্লাহ হাফেজ। কান থেকে ফোন থামিয়ে উৎসাহ হতভম্ব গলায় বলল, 1 সপ্তাহ তোমার কাছে কম মনে হলো বিবিজান? ভাগ্যিস অ্যাডমিশনের কোচিং করার কথা মাথায় ছিল, না তো এই মেয়ের জন্য আমি বউশূন্যতায় ভুগতাম। এই 1 সপ্তাহ উষা আর উৎসাহের কাছে 1 বছরের সমান মনে হয়েছে। দুজনেই লটকানো মুখ নিয়ে এতদিন বেঁচে ছিল। কিছুক্ষণ আগে গিয়ে উৎসাহ জিনিকে নিয়ে এসেছে। যিনি আসার পর থেকে দুজনের লটকানো মুখ হাস্যোজ্জ্বল মুখ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। উষা হাসি মুখে গুনগুন করে গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে দোতলায় উঠছে। দোতলায় আসতে উৎকর্ষের সাথে ওর সংঘর্ষ হলো। উৎকর্ষ গম্ভীর গলায় বলল, চোখে দেখিস না? উষা দাঁত কিলিয়ে বলল, সরি, হঠাৎ সামনে আসায় খেয়াল করিনি। ওর মুখের দিকে ভুরু কুঁচকে তাকে উৎকর্ষ বলল, পিচ্ছিভাবে আসায় আবার কটকটির মতো 32 পাটি দাঁত বের করে হাসা শুরু করেছিস? উষার হাসি হাসি মুখটা মুহূর্তে গম্ভীর হয়ে গেল। ক্ষুব্ধ গলায় বলল, আর আপনি বিটকেলের মতো অন্যের চরকায় তেল দিতে এসেছেন? বাহ, আগের তেজও ফিরে এসেছে দেখছি। উষা মুখ ভেঙচি কেটে ওকে পাশ কাটিয়ে জিনির কাছে চলে গেল। উৎকর্ষ মুচকে এসে বিড়বিড় করে বলল, তোকে এই রূপেই ভালো লাগে? আমার ঝাঁসি কি রানী, আমার বাঘিনী। উৎকর্ষ জিনি আর উষাকে একটা ভালো কোচিং সেন্টারে ভর্তি করে ওদের লং ড্রাইভে নিয়ে গেল। সামনে একটা আইসক্রিমের দোকান দেখতেই জিনি আর উষা একযোগে চিৎকার করে বলল, গাড়ি থামান। উৎকর্ষ দ্রুত ব্রেক করে পিছনে তাকে উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে? ওরা অনুরোধের স্বরে বলল, আইসক্রিম খাবো। উৎকর্ষ বিরক্তিতে চকারান্ত শব্দ করে গম্ভীর গলায় বলল, এমনি বললেই তো পারতে, এভাবে চিল্লিয়ে আমাকে মিনি হার্ট অ্যাটাক দেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। ওরা দাঁত বের করে ক্যাবলার মতো হাসল। উৎকর্ষ গাড়ি থেকে নেমে বলল, তোমরা এখানেই থাকো, আমি নিয়ে আসছি। 6টা কোন আইসক্রিম কিনে জিনি আর উষাকে দুটো দুটো করে দিয়ে বাকি দুটো উমার জন্য প্যাক করে নিল উৎকর্ষ। ওরা খুব ব্যস্তভাবে মনের আনন্দে খেতে লাগলো। তা দেখে উৎকর্ষ গম্ভীর গলায় বলল, এভাবে লোভীর মতো না খেয়ে আস্তে আস্তে খাও, কেউ ছিনিয়ে নিতে আসছে না। ওর কথায় পাত্তা না দিয়ে উষা আর জিনি আগের মতোই খেতে লাগলো। সেটা ফ্রন্ট মিররে লক্ষ্য করে উৎকর্ষ নিঃশব্দে হাসল। জিনি দুপুরে নামাজ আর খাওয়া দাওয়া শেষ ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে দিল। তখনই উষা হন্তদন্ত হয়ে ওর রুমে ঢুকে নিজের হাতের কাজল দেখে বলল, চল চোখে কাজল দেই জিনি। জিনি অনুমতি দিতে দুজনে সুন্দর করে চোখে কাজল দিল। নিচে এসে উর্মিলা রহমান উষাকে ডাকায় ও চলে গেল। তাই জিনি ব্যালকনিতে গিয়ে রেলিং ধরে দাঁড়ালো। পিছনে দরজা খোলার আওয়াজ হতেই বলল, কি জন্য ডেকেছিল উষা? উৎসাহ শীতল গলায় বলল, আমি এসেছি জিনাত। জিনি চৌকিতে পিছনে ঘুরে অবাক হয়ে বলল, আপনি এ সময়? কিছু জরুরি কাগজপত্র নিতে এসেছি। ও। উৎসাহ সোফায় বসে মিনি টেবিলের ওপর অনেকগুলো কাগজ ছড়িয়ে ছিটিয়ে কিছু করতে লাগলো, যেটা জিনি বুঝল না। কিছুক্ষণ পর জিনি বলল, দুপুরে কিছু খেয়েছেন এসিপি সাহেব? সময় পাইনি। সে কি? তাহলে কিছু খেয়ে যান। একদম সময় নেই জিনাত। জিনি কিছু একটা ভেবে নিচে চলে গেল। কয়েক মিনিটের মধ্যেই বাটিতে করে আইসক্রিম এনে ওর পাশে বসে বলল, নিজে খাওয়ার সময় না থাকলেও আপনি কাজ করার সময় আমি খাইয়ে দিলে তাতে আপত্তি নেই, তাই না এসিপি সাহেব? উৎসাহ সবেমাত্র জিনির দিকে ভালো মতো তাকালো। ও বিমুগ্ধ হয়ে কাজল কালো চোখের খোলা চুলের মায়াবী মেয়েটার দিকে পলকহীনভাবে তাকিয়ে থাকলো। কি হলো, হাঁ করুন?
জিনির কথায় ওর ধ্যান ভাঙল, কিন্তু ওর দিকে চোখ রেখেই ও হাঁ করল। জিনি চামচে করে ওকে খাইয়ে দিতে লাগলো। ওর ঠোঁটের কাছে আইসক্রিম লেগে যায়। জিনি ওকে ইশারায় মুছতে বলল, কিন্তু উৎসাহ ওর প্রতি এতটাই ডুবে আছে যে কিছুই বুঝল না। শেষে জিনি নিজের বুড়ো আঙ্গুল দিয়ে ওর ঠোঁট মুছে দিল। এতে করে উৎসাহের হৃদস্পন্দন আবারও অস্বাভাবিক আচরণ করতে শুরু করলো। আইসক্রিম শেষ হলে জিনি উঠতে ধরতে উৎসাহ বলে উঠল, কোথায় যাচ্ছ? আইসক্রিম তো শেষ, তাই রাখতে যাচ্ছি। আপনি কি আরও খাবেন? উৎসাহ সাথে সাথে মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝালো। জিনি আরও এক বাটি আইসক্রিম এনে ওকে খাইয়ে দিল। উৎসাহের পেট ভরে গেছে, কিন্তু তবুও ও আরও খেতে চাইল। এভাবে 4 বাটি খাওয়ার পর ঘড়ির দিকে নজর পড়তে ওর চোখ কপালে উঠে গেল। ও উত্তেজিত হয়ে বলল, শিট, অনেক দেরি হয়ে গেছে। দ্রুত জরুরি কাগজপত্র একটা ব্যাগে নিয়ে রুমের বাইরে যেতে ধরতেই জিনি 5ম বাটি নিয়ে হাজির হলো। অবাক হয়ে বলল, আর যাচ্ছেন কেন, খাবেন না? যেতে যেতে উৎসাহ বলল, আমাকে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। ওর যাওয়ার দিকে তাকিয়ে থেকে জিনি 5ম বাটিটার আইসক্রিম নিজে খেতে লাগলো। আজ উৎসাহ তাড়াতাড়ি বাড়িতে ফিরেছে। এসেই আশেপাশে চোখ বুলিয়ে জিনিকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। মিতে ইয়াসমিন 1 কাপ কফি এনে ওর হাতে দিয়ে বললেন, আজ কাজ দ্রুত হয়ে গেছে? জি ছোট মা। মিতে ইয়াসমিন আচ্ছা বলে যেতে ধরতে উৎসাহ ইতস্তত করে বলল, ছোট মা, জিনি আর উষা কোথায়? পিছু ঘুরে মিতে ইয়াসমিন বললেন, পাশের বাসায় গিয়েছে, তাহসিন এসেছে, তাই ওর বোন এসে উষা আর জিনিকে নিয়ে গিয়েছে। এতক্ষণে তো আসার কথা। উৎসাহ 1 চুমুক কফি খেতে বলল, ঠিক আছে, আমি নিয়ে আসছি ওদের। বলে উৎসাহ তিন্নিদের বাড়িতে চলে গেল। হাসি মুখে ওদের বাড়িতে গিয়ে সামনে তাকাতেই ওর মুখমণ্ডল গম্ভীর হয়ে গেল। জিনির থেকে খানিকটা দূরত্বে তাহসিন বসে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর জিনি মুখ চেপে জোরে জোরে হাসতেছে। হাত মুষ্টিবদ্ধ করে উৎসাহ লম্বা লম্বা পা ফেলে ওদের সামনে এসে অত্যন্ত গম্ভীর গলায় বলল, বাসা চলো। ওর কণ্ঠস্বর শুনে উমা, জিনি আর উষা চমকে উঠল। উৎসাহ অপরিবর্তিত মুখভঙ্গিতে এখনও ওদের দিকে, বিশেষ করে জিনির দিকে তাকিয়ে আছে। ওরা দ্রুত উঠে পড়ল। যাওয়ার জন্য পা বাড়াতেই তাহসিন পিছন থেকে বলল, আবার বেরোতে এসো। 3 জনে হাসি মুখে পিছনে ঘুরে বলল, অবশ্যই। অন্যদিকে উৎসাহ ক্ষুব্ধ চাহনিতে তাহসিনের দিকে তাকালো, তারপর জিনির দিকে। রাস্তায় চলার সময় 3 জনে হেসে হেসে কথা বলতে লাগলো। উৎসাহ ওদের থেকে একটু সামনে হাঁটতেছে। ওর মেজাজ অত্যাধিক খারাপ হয়ে আছে, তাই কিছুটা ধমকের স্বরে বলল, হাসাহাসি বন্ধ করে চুপচাপ হাঁটো। ওরা ধমকে 3 জনে অবাক হয়ে চুপ হয়ে গেল। উৎসাহ কখনো ওদের সাথে কড়া গলায় কথা বলেনি, তাই আজকের আচরণে বেশ হতভম্ব হয়ে গেল। তারপর কেউ আর কোনো কথা বলল না, চুপচাপ বাসায় চলে গেল। রুমে গিয়ে উৎসাহের গম্ভীর মুখের একটু পরিবর্তন হয়নি। জিনি 2-1 প্রশ্ন করলে উৎসাহ খুবই ছোট করে সেগুলোর উত্তর দিয়েছে। বাড়তি কোনো কথা আজ বলেনি। ওর এমন আচরণে জিনি দারুণ আশ্চর্য হয়ে গেল। বিড়বিড় করে বলল, ওনার আবার কি হলো? সকালে খাবারের টেবিলে উৎসাহ থমথমে মুখে মাথা নিচু রেখে উঠে গেছে। জিনি ওর সাথে বারবার কথা বলার চেষ্টা করলেও উৎসাহ সন্তর্পণে ওকে এড়িয়ে গেছে। ফলে জিনির মুডটা অফ হয়ে গেছে। এসব খুবই পর্যবেক্ষণী চোখে উষা খেয়াল করলো। উৎসাহ সোফায় বসে কিছু কাগজপত্র ব্যাগে ভরছিল। তখন উষা ওর পাশে বসে বলল, কি ব্যাপার বলো তো ভাইয়া, তুমি আমার জুলিয়েটকে এভাবে ইগনোর করছো কেন? উৎসাহ কাগজপত্র গোছাতে গোছাতে বলল, আমি কোথায় ইগনোর করলাম? মিথ্যে বলে লাভ নেই, আমি সব দেখেছি। এখন বলো কাহিনী কি? কাল থেকে মুখ গম্ভীর করে রেখেছো কেন? উৎসাহ এবার উষার দিকে মুখ ঘুরিয়ে ভুরু কুঁচকে কঠিন গলায় বলল, তোর জুলিয়েট কাল তাহসিনের সাথে বসে হিহি পিপি করতেছিল কেন? বাড়িতে যে ওর একটা স্বামী আছে সেটা কি ভুলে গিয়েছিল? উষা সবকিছু বুঝতে পেরে মুচকি হেসে বলল, যাওয়ার পর থেকে একবারের জন্য জিনি তাহসিন ভাইয়ের দিকে তাকায়নি। আমাকে বারবার বাড়িতে আসার জন্য বলতেছিল, কিন্তু শেষে তাহসিন ভাইয়া এমন একটা জোকস বলল যে না হেসে পারিনি। উৎসাহ এখনো গম্ভীর মুখে বসে আছে। তা দেখে উষা বলল, ভাইয়া শোনো, আমার যতদূর ধারণা জিনি তোমাকে ভালোবাসে।
কথাটা কানে যেতে উৎসাহ হাস্যোজ্জ্বল মুখে ওর দিকে তাকে বলল, সত্যি বলছিস? আমি নিশ্চিত না, তবে সম্ভাবনা আছে। তুমি যদি এভাবে ইগনোর করো তাহলে আমার জুলিয়েটের ভালোবাসা পাওয়ার কামনা ভুলে যাও। উৎসাহ ব্যস্ত হয়ে বলল, আর ইগনোর করব না। আসলে ওকে অন্য ছেলের পাশে আমি একদম সহ্য করতে পারি না। ঠিক আছে, বুঝেছি আমি। জিনির থেকে ভালোবাসার কথা বের করা এখন আমার দায়িত্ব। তুমি নিশ্চিন্তে থাকো ভাইয়া। উৎসাহ উষার গাল টেনে দিয়ে বলল, এই না হলে আমার বোন, আজ তোকে অনেকগুলো ফুচকা এনে খাওয়াবো বুনু। উষা খুশিতে গদগদ হয়ে ভাইকে জড়িয়ে ধরল। উৎকর্ষ সেদিকে আসতে আসতে বলল, কি ব্যাপার? কোনো গভীর ষড়যন্ত্র চলতেছে নাকি এখানে? তোমাদের ভাই বোনের বিশ্বাস নেই? ভুলিয়ে ভালিয়ে আমার পিচ্ছি ভাবির বিরুদ্ধে নিশ্চয়ই কোনো তন্ত্রমন্ত্র পরিকল্পনা করছো, তাই না? উষা ভুরু কুঁচকে ওর দিকে তাকে বলল, এটা আমাদের ভাই বোনের সিক্রেট, আপনাকে বলা যাবে না। উৎসাহ ওদেরকে বিদায় বলে কাজে চলে গেল। চলে যেতে উৎকর্ষ আগ্রহ ভরা কণ্ঠে বলল, সত্যি করে বলতো, দুজনে কি খিচুড়ি পাকাচ্ছিস? উষা হাতের ইশারায় ওকে নিজের কাছে ডাকলো। উৎকর্ষ ওর দিকে কানটা বাড়িয়ে দিয়ে গেল। উষা ফিসফিস করে বলল, বল না। উৎকর্ষ বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করে চোখ মুখ মুচকে ওর দিকে তাকালো। তা দেখে উষা হাসতে লাগলো। উৎকর্ষ গম্ভীর গলায় বলল, এই যে পেতনি, এটা সবাই জানে, চোখে কাজল দিয়ে সেটা প্রমাণ করার প্রয়োজন নেই। এভাবে ভূতনি সেজে আসিস কেন? ছোট বাচ্চারা দেখলে তো ভয়ে কান্না করে দিবে। উষা অগ্নি দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে গটগট পায়ে সেখান থেকে চলে গেল। ওর যাওয়ার দিকে তাকিয়ে উৎকর্ষ মুচকি এসে বলল, প্রেয়সী, তোমার এই হরিণের ন্যায় আঁখি বড়ই ভালোবাসি। উৎসাহ নিজের কেবিনে টেবিলের ওপর বড় একটা ম্যাপ রেখে লাল মার্কার দিয়ে কয়েকটা জায়গায় চিহ্নিত করে কিছু সূত্র বের করার চেষ্টা করতেছে। এই কয়েক মাসে ও হন্যে হয়ে গাজাকে খুঁজেছে, কিন্তু ওর কোনো অস্তিত্বই পুরো বাংলাদেশ উল্টে পাল্টে খুঁজে বের করতে পারেনি। তাই এখন সম্ভাব্য দেশগুলো চিহ্নিত করে সেই দেশে যাওয়ার ফ্লাইটগুলোর প্যাসেঞ্জারদের নাম চেক করার জন্য কয়েকজনকে পাঠিয়েছে। এমন সময় রিফাত দৌড়ে ওর কেবিনে ঢুকে বলল, স্যার, গাজার ফোন ট্র্যাক করা গেছে। উৎসাহ দ্রুত রিফাতের সাথে অন্য কক্ষে চলে গেল, যেখানে নীরব ফোন ট্র্যাকিং করতেছিল। সূক্ষ্ম নজরে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে উৎসাহ বলল, নিশ্চয় আজ দেশে ফিরেছে। তারপর আফসোসের সুর তুলে বলল, বিদেশে থাকলেও দু একদিনের মধ্যেই তোকে ধরে ফেলতাম। এখন দেশে এসে তো আমার কাজ আরো সহজ করে দিলি। ধরা পড়ার খুব শখ, তাই না গাজা? রিফাত বলল, স্যার, কখন যাব ধরতে? উৎসাহ কোমরে হাত গুজে বলল, আজকেই। আমি আগে গিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করব, তারপর তোমরা চলে আসবে। গট ইট? ইয়েস স্যার। নীলাকাশে নামনা যেন অসংখ্য পাখি নিজেদের পাখা মেলে নিজস্ব ভাষায় আলাপচারিতা করতে করতে সমুদ্রের ওপর ঘুরপাক খাচ্ছে। সেই সমুদ্রের পাশে গড়া একটা ঘাঁটিতে গাজা বর্তমানে অবস্থান করছে। টেবিলের উপর পা তুলে মাথার পিছনে হাত দিয়ে চেয়ারে অলসভাবে বসে আছে। তখন ওর গার্ডদের মধ্যে থেকে একজন এসে বলল, ভাই, একজন মাল কেনার জন্য এসেছে, ভিতরে আসে, অনুমতি দিব কি? গাজা অলসভাবে বলল, নিয়ে আয় আমার কাছে। গার্ডটার সাথে কিছুক্ষণের মধ্যেই মাস্ক পরিহিত কোটটাই পরা একটা যুবক আসলো। গাজা চোখ বন্ধ রেখে বলল, আমার সামনে চেয়ার টেনে বস। যুবকটি চেয়ার টেনে ওর সামনে বসলো। গাজা স্বাভাবিকভাবে প্রশ্ন করলো, কত প্যাকেট মাল চাই? নিরেট কণ্ঠস্বরে যুবকটি বলে উঠল, 10 প্যাকেট চাচ্ছি আপাতত। গাজা টেবিল থেকে পা নামিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণী চোখে যুবকটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। তারপর গাল চুলকে কুটিল হেসে বলল, তা কবে থেকে এসিপি উৎসাহ এনায়েত ফারুকী ড্রাগসে আসক্ত হয়ে পড়লে? উৎসাহের ভুরু সামান্য কুঞ্চিত হয়ে গেল। মুখ থেকে শটানে মাস্ক খুলে হতাশার স্বরে বলল, অযথা ছদ্মবেশ ধরতে এত মেকআপ, সময়ের টাকা নষ্ট করলাম, সেই তো ধরেই ফেললি। যাক, যতটা বোকা তোকে ভেবেছিলাম ততটা তুই নস, তবে আজকে আর আমার হাত থেকে তুই পালাতে পারবি না। গাজা অলসভাবে চেয়ারে হেলান দিয়ে গা ছাড়া ভাব নিয়ে বলল, যা তোর ইচ্ছে পূরণ করলাম, আমাকে অ্যারেস্ট কর। উৎসাহ ওর এমন ভাবলেশীন অঙ্গভঙ্গি দেখে কিছুটা অবাক হলো, নিজের মুখমণ্ডল অবিচল রাখল। গাজা গলা খাকারি দিয়ে বলল, নিশ্চয়ই ভাবছিস আমি পালানোর চেষ্টা করছি না কেন? অথবা
আমার গার্ডরা তোকে মারতে কেন বলছি না, তাই না? উৎসাহ অপরিবর্তিত মুখভঙ্গিতে সন্দেহী নজরে ওর দিকে তাকিয়ে থাকলো। গাজা পুনরায় বলে উঠল, মাথায় এত জোর দিতে হবে না, আমি নিজেই বলে দিচ্ছি। আচ্ছা, তোর বোন আর বউ বর্তমানে কোচিং সেন্টারে আছে, আর কিছুক্ষণের মধ্যেই ওদের ছুটি হবে, ঠিক বলছি না? গাজার মুখ নিঃসৃত কথাটা কর্ণগোচর হতেই উৎসাহের চোয়াল শক্ত হয়ে গেল। গর্জন করে বলল, খবরদার, আমার পরিবারের কারো ক্ষতি করার কথা মাথাতেও আনবি না। গাজা কুৎসিতভাবে হেসে উঠে বলল, পুরো কথা শোন। তোর বোন আর বউকে রিসিভ করার জন্য আমার কয়েকজন গার্ডকে পাঠিয়েছি, তবে ওরা তোর বোন আর বউকে বাসায় পৌঁছে না দিয়ে দালালদের কাছে বিক্রি করে দিবে। উৎসাহ গাজার সামনে টেবিলে জোরে লাথি মেরে সেটা ভেঙে উড়িয়ে দিয়ে রাগত স্বরে বলল, তোকে আমি খুন করে ফেলবো গাজা। ওদের গায়ে যদি একটা আঁচড়ও পড়ে, আই শিওর তুই কালকে সূর্য দেখার জন্য জীবিত থাকবি না। রিল্যাক্স ম্যান, তোর কাছে এখন দুটো অপশন আছে, এক আমাকে ধরে জেলে নিয়ে যা, দুই নিজের বোন আর বউকে গিয়ে বাঁচা। উৎসাহ ক্ষুব্ধ চাহনিতে গাজার দিকে তাকে রাগে কাঁপতে লাগলো। গাজা গালে হাত দিয়ে কিছু একটা ভেবে বলল, নিশ্চয়ই এখন ভাবতেছিস তোর ফোর্স এসে আমাকে ধরবে আর তুই তোর বোন বউকে বাঁচাতে যাবি, ঠিক না? কিন্তু দুঃখের সহিত বলতে হচ্ছে যে ওরা 1 ঘন্টার আগে এখানে পৌঁছাতে সক্ষম হবে না, কারণ আমার এই ঘাঁটিতে আসার একমাত্র যে রাস্তাটা আছে সেটাই আমার ছেলেরা গাছগাছালি ফেলে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে। এই আগুন নেভাতেই কমপক্ষে 1 বা 1.5 ঘন্টা লেগে যাবে। এই যা, তাহলে তো তোর কাছে আর কোনো অপশনই থাকলো না। ওরা যেহেতু আসতে পারবে না, তাহলে তুইও যেতে পারবি না তোর বোন আর বউকে বাঁচাতে, আর না আমাকে অ্যারেস্ট করে জেলে নিয়ে যেতে পারবি, কারণ 1/2 ঘন্টার মধ্যেই আমার হেলিকপ্টার চলে আসবে, সেটাতে করে আমি পাখিদের মতো উড়াল দিয়ে তোর হাতের নাগালের বাইরে চলে যাব। উৎসাহ এবার বিচলিত হয়ে পড়লো, মনে মনে ভাবলো, না, আমার উত্তেজিত হওয়া যাবে না, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। কিছু একটা ভাব। কিছুক্ষণ পর গাজার বিশ্রীভাবে হেসে বলল, শুনেছিলাম তোর বউ নাকি এর আগেও 5 হতে ধরেছিল। ভাগ্যক্রমে তুই গিয়ে বাঁচিয়ে নিয়েছিলি, কিন্তু আফসোস এবার আর পারবি না। উৎসাহ কঠিন দৃষ্টিতে ওর দিকে তাকালো। গাছা পুনরায় বলতে শুরু করলো, একটা ছেলে নাকি তোর বউয়ের বুকে দারুণভাবে মালিশ করে দিয়েছিল, তার জন্য তুই ওর দুটো হাতেই পুরো অকেজো করে ফেলেছিলি। তো এবার যখন বিভিন্ন পুরুষ তোর বউয়ের সারা শরীর মালিশ করে দিবে, তখন কি করবি? কথাটা শেষ হতে না হতেই গাজা নিজের গালে কারো শক্তপোক্ত লাথি অনুভব করে চেয়ার সহ দূরে গিয়ে ছিটকে পড়ল। ওর চোখে অন্ধকার দেখতেছে। আধো আধো করে চোখ খুলে দেখলে উৎসাহ ওর দিকে ক্ষিপ্ত বাঘের ন্যায় এগিয়ে আসছে। গাজার কলার ধরে ওর মুখে হিংস্রতার সাথে এলোপাতারি ঘুষি মারতে লাগলো উৎসাহ। আশেপাশের সব গার্ডগুলো এসে ওকে গাজার থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু উৎসাহের গায়ে মনে হচ্ছে অসীম শক্তি এসে ভর করেছে। শেষে ছাড়াতে ব্যর্থ হয়ে গার্ডগুলোকে শক্ত লাঠি দিয়ে মারতে শুরু করলো, ফলে উৎসাহ কিছুটা দুর্বল হয়ে পড়ল। গাজা নিজেকে কোনো মতে সামলে নিয়ে বলল, বডি তো বানিয়েছি হেব্বি, সুরের বাচ্চা এক লাথিতে আমার দুটো দাঁত ভেঙে দিয়েছে। তোর জন্য বসের থেকে অনেক অপমান শুনেছি, তবুও ভেবেছিলাম তোকে কিছু করব না, ছেড়ে দিব, কিন্তু না, এবার তোকে মেরে এই সমুদ্রের পানিতে ভেসে তবে আমি হেলিকপ্টারে উঠব। এর জন্য যদি বসের হাতে 2-4টা চড় থাপ্পড় খেতে হয়, তবুও আমি রাজি আছি। গার্ডগুলো অবিরামভাবে উৎসাহকে মারতে লাগলো। উৎসাহ ওদের কোনো রূপ আর বাধা না দিয়ে চুপচাপ মার খেতে লাগলো। তা দেখে গাজা পৈশাচিক আনন্দে মেতে উঠল। নিজের আহত মুখশ্রীতে হাত বুলিয়ে ঝলমল দৃষ্টিতে উৎসাহের মারের দৃশ্য দেখতে লাগলো। দেখতে দেখতে বিড়বিড় করে বলতো, বস, আপনার ভাষ্যমতে বিচক্ষণ বুদ্ধিময় এসিপি দেখুন আজ আমার মাস্টার প্ল্যানের কাছে ধুলির সাথে কিভাবে অসহায়ভাবে মার খাচ্ছে। আহারে! গালে বরফ দিতে দিতে গাজা সামনের দিকে তাকিয়ে আছে। উৎসাহের কপাল আর ঠোঁট কেটে গড় গড় করে রক্ত বের হচ্ছে, আর সারা শরীরে মারের দাগ রগরগা হয়ে উঠেছে। হঠাৎ গাজার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে বাঁকা হেসে উৎসাহের উদ্দেশ্যে বলল, আমার গার্ডরা মনে হচ্ছে তোর বউ আর বোনকে ধরে ফেলেছে। দাঁড়া,
লাউড স্পিকারে দিয়ে তোকে শোনাচ্ছি, বলে গাজা ফোন রিসিভ করে লাউড স্পিকার অন করে কুটিল হেসে বলল, এসিপির বোন আর বউকে দালালের কাছে বিক্রি করে দিয়েছিস? অপর পাশ থেকে গুরুগম্ভীর গলার রক্তহিম করা চিৎকার ভেসে আসলো, কুত্তার বাচ্চা, দালালের কাছে তো আমি তোকে বিক্রি করব। তোর দাড়ি মোষ সব ছিলে শাড়ি পরিয়ে নিষিদ্ধ পল্লীতে নিয়ে গিয়ে তোকে নাগিন ড্যান্স করাবো শুয়োর। গাজা হতভম্ব হয়ে গেল, আমতা আমতা করে বলল, কে কে তুই? আমার গার্ডরা কোথায়? উৎসাহ তরাক করে উঠে বসে তারপর ঠোঁটের রক্ত মুছতে লাগলো। গাজা বিচলিত চিত্তে ওর হাসির দিকে তাকিয়ে থাকলো। ফোনের ওপাশ থেকে আওয়াজ আসলো, আমি উৎকর্ষ আল ফারুকি, দাঁড়া, আমি নিজে গিয়ে তোর সাথে পরিচিত হয়ে আসছি। কান থেকে ফোন নামিয়ে গাজা অবাক কণ্ঠে বলল, যে এটা কিভাবে করলি তুই? কখন করলি? উৎসাহ এখনো হেসেই চলেছে, হাসতে হাসতে বলল, সত্যি দারুণ প্ল্যান করেছিলি, কিন্তু আমাকে আন্ডার এস্টিমেট করে বোকামি করে ফেলেছিস, মনে আছে? তুই সব বলার পর আমি কিছুক্ষণ চুপ থেকে জোরে জোরে বলতেছিলাম, তুই কোচিংয়ের সামনে নিজের গার্ডদের পাঠিয়েছিস, আমার বোন আর বউকে ধরার জন্য আমার ফোর্সকে রাস্তায় আটকে দিয়েছিস, আর আমি এখন তোর সাথে এই ঘাটিতে আটকে আছি। তো কাহিনী হচ্ছে, এসব বলার ক্ষীণ মুহূর্ত আগে আমি আমার ভাইয়ের ফোনে চুপিসারে কল করেছিলাম। ও ফোন রিসিভ করার পর সব শুনেছে আর বুঝেছে আমি ঠিক ওকে কি বলতে চাচ্ছি। গাজা কম্পিত কণ্ঠে গার্ডগুলোকে বলল, দেখছিস কি, ওকে মেরে ফেল। বলার সাথে গার্ডগুলো এসে উৎসাহকে মারতে ধরতে এবার ও ফাইট ব্যাক করতে লাগলো আর নিমিষে ওদের পরাস্ত করতে সক্ষম হলো। তা দেখে গাজা বেশ ঘাবড়ে গেল। উৎসাহ বাঁকা হেসে বলল, এখন তো আমি তোকে ক্ষণিকের খুশি দেওয়ার জন্য চুপচাপ মার খাচ্ছিলাম, কিন্তু এখন তোর সময় শেষ, আমার খুশি হওয়ার পালা। উৎকর্ষ গম্ভীর মুখে গাড়ি চালাচ্ছে, উষা আর জিনি ভয়ে জড়সড় হয়ে পিছনের সিটে বসে আছে। ওরা কোচিং থেকে বেরোনোর পরেই কয়েকজন গুন্ডা এসে ওদের টেনে হিসড়ে গাড়িতে তুলতে যাচ্ছিল। তখন উৎকর্ষ এসে ওদের বাঁচিয়ে নিয়েছে আর গুন্ডাগুলোকে নিষ্ঠুরভাবে মেরেছে। কিছু সময় পর উষা কাঁপা কাঁপা গলায় বলল, ওরা কে ছিল? আমাদের ধরতে এসেছিল কেন? উৎকর্ষ গম্ভীর মুখটা শীতল করে নরম গলায় বলল, ভয় পাস না, দ্বিতীয়বার কেউ আর তোদের ছোঁয়ার সাহস করবে না, নিশ্চিন্তে থাক। যিনি হাতে উৎকর্ষের রুমাল চেপে ধরে বসে আছে। তখন লড়াই করার সময় একজনের ছুরির আঘাতে জিনির হাত কেটে গেছে। বাড়ির সামনে এসে উৎকর্ষ গাড়ি থেমে বলল, ভিতরে যাও তোমরা, গিয়ে প্রথমে পিচ্চি ভাবির হাতে ব্যান্ডেজ করে দিবি। উষা, আর হ্যাঁ, আজকের হামলার ব্যাপারে বাড়ির কেউ যেন জানতে না পারে। উষা মাথা কাত করে বলল, আচ্ছা, কিন্তু আপনি এখন কোথায় যাচ্ছেন? উৎকর্ষ গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, আমি আসছি, কিছু কাজ আছে। উষা আর জিনি ওর যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভিতরে চলে গেল। বেশিরভাগ গার্ডই ধরাশয়ী হয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এখনও গুটি কতেক গার্ডের সাথে উৎসাহ ফাইট করছে। হঠাৎ গাজের ইশারায় একজন গার্ড ওর পিছন দিক দিয়ে ছুরি হাতে এগিয়ে যেতে লাগলো। উৎসাহের পিঠে ছুরি ঢোকাতেই যাবে, এমন সময় একটা বলিষ্ঠ হাত ওই গার্ডটার হাত শক্ত করে চেপে ধরল। গার্ডটি বলিষ্ঠ হাতের মালিকের দিকে তাকাতেই দেখলো ওর জোড়া রক্তাভ চোখ ওর দিকে তাকিয়ে রাগে ফুটছে। তা দেখে গার্ডটি ভয়ে ঢোক গিল। উৎকর্ষ গার্ডটার হাত মুচকে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুই আমার ভাইকে মারবি? তোর সাহস এত? গার্ডটি নিজের হাত উৎকর্ষের থেকে ছাড়ানোর চেষ্টা করে আর্তনাদ করে বলল, ভুল হয়ে গেছে, আমার কোনো দোষ নেই, ওই গাজাই আমাকে মারতে বলেছিল। উৎকর্ষ ওর গালে এলো পাতারি চর মারতে মারতে বলল, শালা ভোটকা, 2 টাকার ভাড়া করা গুন্ডা, তোর বুকের পাটা খুব, তাই না? আজ তোর অর্ধেক ওজন আমি কমিয়ে দিব, শালা ভোটকা। গার্ডটি মুখে কপট রাগের আভা এনে বলল, এ ভাই, অনেক হয়েছে, আর সহ্য করব না। এত গালি আর চর তো আমার মাও কোনোদিন আমাকে দেয়নি। ভোটকা বলে কি আমি মানুষ না নাকি? উৎকর্ষ ভুরু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, কি করবি? রাগে রেগে মুখে কান্নার ভাব এনে গার্ডটি বলল, আমি আমার মাকে বলে দিব আর খুব জোরে কান্না শুরু করে দিব কিন্তু। উৎকর্ষ সর্বশেষ আর একটা চর খেয়ে গালে বসিয়ে দিয়ে ওকে লাথি মেরে দূরে ফেলে দিল। তারপর উৎসাহের দিকে তাকে মুচকে এসে চোখ টিপে বলল, ভাই, দারুণ পিটান পিটিয়েছিস এদের, এখন গাজাকে দেখিয়ে দে আমায়, ওকে একটু ইয়াবা বানিয়ে দেই। উৎসাহ সামান্য হেসে সামনের দিকে ইশারা করলো। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গাজা সবকিছু দেখছিল চোখ বড় বড় করে।
এবার উৎসাহের ইশারা দেখে ও মনে মনে ভীতু কণ্ঠে বলল, আজ আমি শেষ। উৎকর্ষ হাতের কবজি রগাতে রগড়াতে ওর দিকে এগিয়ে গিয়ে গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলল, শালা ইয়াবার বাচ্চা, তুই আমার পিচ্ছি ভাবি আর উষাকে দালালের কাছে বিক্রি করবি? আমার ভাইকে মেরে সমুদ্রে ভাসিয়ে দিবি? গাজা অবাক হওয়ার ভান করে বলল, না, একদম না। কে বলেছে এসব সত্য কথা? আমি নিতান্তই ছোট মানুষ, আমি কেন এসব ভয়ঙ্কর কাজ করতে যাব? উৎকর্ষ ওর অপর গালে আরেকটা চর মেরে বলল, তোর নাম গাজা, তুই গাজার ব্যবসা না করে ড্রাগসের ব্যবসা করিস কেন? নিজের নামের বেইজ্জতি করতে লজ্জা করে না? আমার নাম শুনে ছোট থেকে বড় সবার প্যান্ট ঢিলে হয়ে যায়, আর তুই কি না আমার নাম নিয়ে মজা করছিস? উৎকর্ষ আবার নিজের হাত তুলতেই গাজা দুহাত দিয়ে নিজের দুগাল ঢেকে ফেললো। তা দেখে উৎকর্ষ হাত নামিয়ে বলল, কেন, তুই কি সবার প্যান্ট ধরিস নাকি? গাজা গাল থেকে হাত সরিয়ে হতাশার স্বরে উৎসাহকে বলল, এ কাকে ডেকে এনেছে রেসিপি? হাত সরাতে উৎকর্ষ টানা 4-5টা চর মেরে বলল, তোর নিজেকে রক্ষার জন্য ভাড়া করা গুন্ডার দরকার হয়, আর আমার ভাইকে বাঁচানোর জন্য আমি একাই যথেষ্ট। গাজা থাপ্পড়ের তাল সামলাতে না পেরে চেয়ারে ধপ করে বসে গেল। থাপ্পড়ের চোটে ওর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। চোখের পানি মুছতে মুছতে বলল, আমি খেলবো না তোর সাথে, তুই কথায় কথায় চর মারিস। তোর চেয়ে ওই এসপি ভালো, তুই থাপ্পড় মেরে মেরে মুখের মানচিত্রে বদলে দিয়েছিস। এখন মনে হচ্ছে নিজের বিয়ে করা বই আমাকে চিনতে পারবে না। তখনই আশেপাশের সব কিছু উড়িয়ে দিয়ে একটা হেলিকপ্টার আসতে লাগলো। তা দেখে গাজার মনে মুক্তির ক্ষীণ আশা জেগে উঠল, কিন্তু উৎসাহ পাইলটকে কী সব জানি বলে ফেরত পাঠিয়ে দিতে ওর মুখ পুনরায় চুপসে গেল। হেলিকপ্টার চলে যেতেই রিফাতরা চলে আসলো। উৎসাহ ইশারা করতেই ওরা মাটিতে পড়ে থাকা সব গার্ডগুলোকে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে তুলল। উৎসাহ ধীর পায়ে উৎকর্ষ আর গাজার দিকে এগিয়ে গেল। গাজা এখনো গালে হাত দিয়ে করুণ মুখে চেয়ারে বসে আছে। উৎকর্ষ গম্ভীর গলায় বলল, ইয়াবার ছোট ভাই গাজা, দয়া করে আপনার রাজকীয় পাছাটা চেয়ার থেকে তুলে উঠে পড়ুন, না হলে আপনাকে অ্যারেস্ট করে গাড়িতে ওঠাতে আমার ভাইয়ের সুবিধা হবে। উৎসাহ সামান্য হেসে গাজাকে বলল, চল তোকে শ্বশুরবাড়িতে নিয়ে যাই, অনেক জামাই আদর অপেক্ষা করছে। গাজা তরাক করে চেয়ার থেকে উঠে ব্যস্ত কণ্ঠে বলল, তাই করে সিপি, তোর জামাই আদর খেতে রাজি, তবুও তোর এই রক্সটা তার কাটা আত পাগল থাপ্পড়ে পিএইচডি করা ভাইয়ের কাছে আমাকে একা ছাড়িস না। ওর কথা শুনে উৎকর্ষ গর্জন করে বলল, কি বললি বদের হাড্ডি? গাজা হন্তদন্ত হয়ে ছুটে গিয়ে নিজে থেকে অন্যান্য গার্ডগুলোর সাথে গাড়িতে গিয়ে বসে পড়ল। এসব দেখে উৎসাহ জোরে হেসে উঠল। ভাইয়ের আহত হাসি মুখের দিকে তাকে উৎকর্ষ চিন্তিত স্বরে বলল, ভাই তোকে খুব মেরেছে তাই না? হাসি থামিয়ে উৎসাহ নিজের দিকে কয়েক মাসের ছোট ভাইটার দিকে তাকে মৃদু হেসে বলল, ভুলে যাস না আমি এসিপি, এতটুকু মার সহ্য করার ক্ষমতা আমার আছে। যতই থাকুক না কেন, চল তোকে আমি হাসপাতালে নিয়ে যাব। কাজ আছে ভাই, আমাকে এখন থানায় যেতে হবে। আমি ওসব শুনতে চাই না, রিফাতকে কাজ বুঝিয়ে দে, আমি তোকে হাসপাতালে নিয়ে যাব। উৎকর্ষের কাছে হার মেনে উৎসাহ ওর সাথে হাসপাতালে গিয়ে ড্রেসিং করিয়ে নিল। তারপর যে যার মতো কাজে চলে গেল। জিনির হাতে আঘাত দেখে উর্মিলা রহমান আর মিতা ইয়াসমিন উত্তেজিত হয়ে পড়েছিলেন। শেষে উষা ওনাদের ভুজুং ভাজুং বুঝিয়ে শান্ত করেছে, বলেছে যে কোচিংয়ে একটা ধারালো ছুরিতে ভুল করে হাত লেগে কেটে গেছে, ওনারা জিনির হাতের রক্ত পরিষ্কার করে মলম লাগিয়ে ড্রেসিং করে দিয়েছে। উৎসাহ আজ মোটামুটি 11টার মধ্যে বাড়ি পৌঁছেছে। হাতে ব্যথা লাগছে। জিনিয়াস তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে হাতের ব্যথার কারণে। ওর কপাল আর মুখে ব্যান্ডেজ দেখে উৎকর্ষ ব্যতীত সকলে আতকে উঠে বলল, এসব কিভাবে হয়েছে? উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, একজন আসামিকে ধরতে গিয়ে। সবাই শান্ত চোখে উৎসাহের দিকে তাকিয়ে থাকলো। এই চাকরিটা অনেক সম্মানের হলেও শুরুতে কেউ রাজি ছিল না, কিন্তু উৎসাহের জেদের কাছে হার মেনে শেষ মুহূর্তে সবাই রাজি হয়েছিল। উমায়েত ফারুকি ছেলের দিকে তাকে গম্ভীর গলায় বললেন, দেখো উৎসাহ, তুমি সিআইডি হতে চেয়েছিলে, আমরা অনুমতি দিয়েছি, কিন্তু এখন নিজেকে সুরক্ষিত রাখার দায়িত্ব সম্পূর্ণ তোমার। আমাদের যেন তোমার আর সন্তানহারা হতে না হয়, সেটা মাথায় রাখবে। উৎসাহ নিশ্চুপ হয়ে খেতে খেতে বাবার কথা মনোযোগ দিয়ে শুনল। তারপর
ডাইনিং টেবিলে পিনপত্র নীরবতায় ছেয়ে গেল। কিছু সময় পর নীরবতা ভেঙে মিতে ইয়াসমিন বললেন, মেয়েটা আজও হাত জখম করে আসলো, আর তুমিও আহত হয়ে বাড়ি ফেলে বাবা। উৎসাহ চকিতে ওনার দিকে তাকিয়ে চিন্তিত স্বরে বলল, উষার হাত জখম হয়েছে? মিতে ইয়াসমিন কিছু বলার জন্য মুখ খুলতেই উৎকর্ষ ওনার কথা টেনে নিয়ে বলল, উষা না, পিচ্ছি ভাবি। উমায়েত আর উশায়েত ফারুকি একযোগে বলে উঠলেন, কিভাবে আঘাত পেল? উর্মিলা রহমান মৃদুস্বরে বললেন, কোচিংয়ে ভুলবশত ছুরির আঘাত পেয়েছে। মেয়ে দুটোর যে কবে একটু সুবুদ্ধি হবে আল্লাহ মালুম। উৎসাহ চোখের ইশারায় উৎকর্ষকে প্রশ্ন করলো, ওই গার্ডের কেউ করেছে? উৎকর্ষ চোখের পলক ফেলে হ্যাঁ বোঝালো। উৎসাহের গলা দিয়ে আর এক লোকমা খাবারও নামতে চাইল না, তাইও হাত ধুয়ে উঠে পড়লো। মিতে ইয়াসমিন ব্যস্ত হয়ে বললেন, আরে সম্পূর্ণ খাবার খেয়ে যাও। উৎসাহ দোতলায় যেতে যেতে বলল, আমার পেট ভরে গেছে ছোট মা। উর্মিলা রহমান কিছু একটা ইশারা করতেই মিতে ইয়াসমিন মুখে হাত চেপে মুচকে হাসলেন। যিনি আহত হাতটা একপাশে সাবধানে রেখে আটোসাটো হয়ে ঘুমিয়ে আছে। উৎসাহ দরজা আস্তে করে ঠেলে ভিতরে ঢুকে ব্যথাতুর মুখে কিছুক্ষণ জিনির হাত আর ওর চুপসে যাওয়া মুখটার দিকে তাকালো। তারপর ধীর পায়ে ওর সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে ওর সাদা ব্যান্ডেজে আবৃত হাতটা আলতো করে ধরল। আস্তে করে ক্ষতস্থানে হাত বুলিয়ে দিয়ে কষ্টার্জিত কণ্ঠে বলল, খুব ব্যথা পেয়েছিলে তাই না বিবিজান? আমার জন্য তোমার সামনে আবার ওই অন্ধকার দুনিয়ায় যাওয়ার সম্ভাবনা চলে এসেছিল। এর জন্য পারলে আমাকে মাফ করে দিও বিবিজান। তোমাকে আমি পৃথিবীর সর্বোচ্চ সুখের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। কথা দিচ্ছি, এটাই তোমার শেষ কষ্ট। এরপর আর কোনো কষ্ট দুঃখকে তোমার ধারের কাছে আসতে দিব না। যিনি ব্যান্ডেজ করা ক্ষত জায়গাটা উৎসাহ আলতো করে একটা চুমু খেলো। তারপর সন্তর্পণে হাতটা সাবধানে রেখে দিল। এমন সময় ওর ফোন বেজে উঠল। ডিসিপি স্যার ফোন দিয়েছেন। উৎসাহ রিসিভ করে সালাম দিল। নুরুল আমিন সালামের জবাব দিয়ে বললেন, কংগ্রেচুলেশন মাই বয়, আই হোপ খুব দ্রুত তুমি এই চক্রের মূল হোতাকেও ধরে ফেলবে। উৎসাহ শান্ত গলায় বলল, দোয়া রাখবেন স্যার, অবশ্যই। ও হ্যাঁ, তোমার আন্টি কাল তোমাকে আর তোমার বউকে লাঞ্চের দাওয়াত দিয়েছে। আমিও এখন তোমার বউকে দেখিনি, দেখার বড্ড ইচ্ছা আছে। উৎসাহ মুচকে এসে বলল, ঠিক আছে স্যার, কাল ওকে নিয়ে আসছি। আরও কিছুক্ষণ কথা বলে উৎসাহ ফোন কেটে দিল। তারপর জিনির দিকে কয়েক মুহূর্ত তাকে ওর কপালে একটা গাঢ় চুম্বন করলো। তারপর ওর পাশে শুয়ে ঘুমিয়ে পড়ল। অনেকক্ষণ থেকে জিনি এক হাতে মাথা আঁচড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। ওর ডান হাতটাই আহত হয়েছে, তাই কোনো কিছুই ঠিকমতো করতে পারছে না। উৎসাহ বাথরুম থেকে বিউরোর জন্য রেডি হয়ে বেরিয়ে আসলো। তারপর শান্ত চোখে জিনির কাণ্ড কারখানা দেখতে লাগলো। আবারও ব্যর্থ হয় জিনি বিরক্তিতে চক্রান্ত উচ্চারণ করে বলল। উৎসাহ ধীরে ধীরে ওর পায়ে পিছনে গিয়ে হাত থেকে সিলিন্ডারটা নিয়ে বলল, দাঁড়াও, আমি আশ্রিয়ে দিচ্ছি। যিনি হঠাৎ ওর আগমনে চমকে উঠল, তবে কোনো আপত্তি করল না। উৎসাহ অত্যন্ত মনোযোগের সহিত ওর চুল আশ্রিয়ে দিতে লাগলো। যিনি আয়নায় উৎসাহের প্রতিবিম্বের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। উৎসাহ চুলের জট ভেঙে সুন্দর করে বেনুনি করে দিতে লাগলো। যিনি অস্ফুট স্বরে বলল, আপনি অসাধারণ মানুষ এসপি সাহেব। উৎসাহ চকিতে ওর দিকে তাকিয়ে বলল, কিছু বললে? যিনি মাথা দ্রুত নেড়ে বলল, কিছু বলিনি। বেনুনি করা শেষে উৎসাহ মৃদু হেসে বলল, এই নাও হয়ে গেছে। আমি না বেঁধে দিলে এতক্ষণে তো মনে হয় রাগের চুলগুলো ছিঁড়ে ফেলতে। যিনি প্রতি উত্তরে লজ্জা মাখা হাসি দিল। ডাইনিং টেবিলে বসে সবাই খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। যিনি চিন্তিত মুখে বসে মনে মনে বলল, আমি কিভাবে খাবো? উষা ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, যিনি, আজ আমি তোকে খাইয়ে দেই। উর্মিলা রহমান বললেন, হ্যাঁ তুমি বরং খাইয়ে দাও, ওর তো ডান হাতেই জখম হয়েছে। উৎসাহ শান্ত চোখে ওদের দুজনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমি থাকতে তুই কেন খাওয়াতে যাবি? এভাবে সাহায্য করবি আমায় উষা? তুই নাকি ওর থেকে ভালোবাসার কথা বের করবি। ওর মনের কথা মনেই থেকে গেল, উষার আর কানে গেল না। ও তো হাসি মুখে জিনিকে খাইয়ে দিতে ব্যস্ত। উৎকর্ষ চুপচাপ খেতে খেতে উষার দিকে তাকাতে লাগলো। তারপর মনে মনে আক্ষেপ নিয়ে বলল, কবে যে পিসি ভাবির জায়গায় আমি থাকবো। খাওয়া দাওয়া শেষে জিনি আর উষা ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। উৎসাহ সদর দরজার দিকে যেতে যেতে হঠাৎ থমকালো।
পিছু ঘুরে জিনিকে উদ্দেশ্য করে বলল, দুপুরে রেডি থেকো, আমার স্যার তোমাকে আর আমাকে লাঞ্চের দাওয়াত দিয়েছেন। জিনি মাথা কাত করে হ্যাঁ বোঝালো। কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে থেকে উৎসাহ চলে গেল। দুপুরে জিনি গোসল শেষে একটা বোরকার হিজাব পরলো। অবশ্য হিজাবটা উষা পরিয়ে দিয়েছে, যেহেতু ওর হাত অকেজ হয়ে আছে। জিনি উষাকে উদ্দেশ্য করে বলল, আমাকে খারাপ দেখা যাচ্ছে তাই না? উষা বিরক্তিতে চকারান্ত শব্দ উচ্চারণ করে বলল, এখন পর্যন্ত 100 বার এ কথা জিজ্ঞেস করেছিস, কতবার বললো যে তোকে সুন্দর লাগতেছে? জিনি অপ্রস্তুত হেসে বলল, বুঝিস না কেন, আমি নার্ভাস খুব। উষা ওর কাছে ঘেঁষে এসে বলল, ঠিক আছে, মাফ করে দিলাম তোকে। কিছুক্ষণ পর জিনি আবারও কিছু বলার জন্য মুখ খুলতেই যাবে, তখন উষা ওর মুখ চেপে ধরে বলল, খবরদার আবারও ওই প্রশ্ন মুখে আনবি না, নয়তো আই শিওর তোর মুখ বরাবর আমি একটা ঘুষি মারবো। তা আবার যে ঘুষি, সে ঘুষি না, একেবারে শক্তপোক্ত ঘুষি। জিনি কাচুমাচু মুখ করে চুপ হয়ে গেল। তখনই দরজা ঠেলে উৎসাহ রুমে প্রবেশ করলো। কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, এমন সময় জিনির দিকে চোখ পড়তেই ওর কথা আটকে গেল। মুগ্ধ নয়নে ধ্যান ধারণা হারিয়ে ওর দিকে তাকিয়ে থাকলো। জিনি মাথা নিচু করে আসছে বিধায় উৎসাহের অমন হা হা মুখ দেখতে পেল না। উষা ভাইয়ের অবস্থা দেখে গলা খাকারি দিয়ে উঠল। ফলশ্রুতিতে উৎসাহের ধ্যান ভাঙল। আমতা আমতা করে বলল, রেডি হয়েছে জিনাত? জিনি কিছু বলার আগে উষা ওর কথা টেনে নিয়ে বলল, 1 ঘন্টা থেকে রেডি হয়ে বসে আছে, যাও তোমার বউকে নিয়ে যাও ভাইয়া। জিনি উষার দিকে চোখ গরম করে তাকালো। সেটা পাত্তা না দিয়ে উষা জিনিকে ঠেলে বসা থেকে উঠে বলল, যাও তো। জিপ চালানোর পাশাপাশি উৎসাহ আর চোখে বারবার জিনির দিকে তাকাতে লাগলো। কিছুক্ষণ পর ওর জিপ একটা আলিশান বাংলোর সামনে এসে থামল। জিনি আশেপাশে মুগ্ধ নয়নে তাকাতে লাগলো। উচ্ছ্বসিত হয়ে বলল, আপনার স্যার অনেক শৌখিন মানুষ মনে হচ্ছে। উৎসাহ শীতল গলায় বলল, ঠিক বলেছ, তার সাথে সাথে একজন অসাধারণ মানুষও বটে, পরিচয় হলেই বুঝতে পারবে। কলিং বেল বাজতে একজন অতিশয় সুন্দরী মধ্যবয়স্কা রমণী এসে দরজা খুলে দিলেন। উৎসাহ আর জিনি মিষ্টি এসে ওনাকে সালাম দিলেন। নীলা সর্দার মুচকে এসে জিনির গাল টেনে দিয়ে বললেন, বাবা, তোমার বউ তো অনেক সুন্দরী, তোমার মতো সুদর্শন যুবকের পাশে এমন একটা পুতুলকেই মানায়। উৎসাহ জবাবে মুচকে হাসলো, আর জিনি লজ্জায় মাথা নিচু করে ফেলল। নীলা সর্দার ওদের ভিতরের দিকে নিয়ে যেতে গেলেন। সিঁড়ি বেয়ে নামতে নামতে নুরুল আমিন বলতে লাগলেন, এসে গেছে মাই বয়, তোমার আন্টি তো আমাকে অলমোস্ট পাগল বানিয়ে ফেলেছিল, এখনও আসছে না কেন? প্রশ্ন করতে করতে এখন পর্যন্ত কতবার যে রাস্তায় উকি দিয়েছে তার ইয়েত্তা নেই। উৎসাহ সামান্য হেসে বলল, বিরতে কিছু কাজ ছিল, তাই একটু দেরি হয়ে গেল। সব কিছু ঠিকঠাক আছে তো উৎসাহ? কাল তোমার সাথে তোমার পরিবারের উপরেও হামলা হয়েছিল, আল্লাহ সহায় ছিলেন বলে কাল বেঁচে গিয়েছ, কিন্তু পরবর্তীতে যেন এমন ভুল না হয় মাই বয়। জি স্যার, মাথায় রাখব। জিনি চিন্তিত মুখে উৎসাহের দিকে তাকিয়ে মনে মনে বলল, এসিপি সাহেব নিজেকে সবসময় রক্ষা করবেন প্লিজ। নীলা সর্দার বিরক্ত মুখে স্বামীর দিকে তাকিয়ে বললেন, সবসময় শুধু গুন্ডা আসামি মাস্তান করতে থাকেন? ছেলেটা বউ নিয়ে এসেছে, কি একটু ভালো কথা বলবে তা না, সবসময় শুধু ওসব। নুরুল আমিন জোরে হেসে উঠে বলেন, আচ্ছা আর বলবো না। তারপর জিনির কাছে গিয়ে ওর মাথায় হাত রেখে বললেন, এই যে বিউটিফুল গার্ল, আমার ছেলে তোমাকে কষ্ট দেয় না তো? একবার বলো শুধু, আমি ওর কান মলে দেব। জিনি মুচকে এসে বলল, জিনা আঙ্কেল। নীলা সর্দার ওদের ডাইনিং টেবিলে নিয়ে গেলেন। জিনি হাতের ব্যথা অগ্রাহ্য করে 1 লোকমা খাবার খাওয়ার জন্য হাত মুঠো করতেই যন্ত্রণায় চোখ মুখ খিসে ফেলল। আর চোখে সেটা লক্ষ্য করে উৎসাহ শীতল গলায় বলল, হাতের মতের বিরুদ্ধে গিয়ে খাওয়ার চেষ্টা করো না। বলেও জিনি প্লেটটা নিয়ে ওর মুখের সামনে 1 লোকমা খাবার তুলে দিল। জিনি মন্ত্র মুগ্ধের ন্যায় ওর দিকে তাকিয়ে থাকলো। উৎসাহকে তাড়া দিয়ে বলল, কি হলো, খাও। জিনি বিমোহিত হয়েই মুখে খাবার পুরে নিল। এভাবে কয়েক লোকমা খাইয়ে দেওয়ার পর নীলা সর্দার হাসি আটকে গম্ভীর গলায় বললেন, শুধু বউকে খাইয়ে দিলেই হবে, নিজেও খাও ওর প্লেট থেকে, তাহলে দুজনের মধ্যে ভালোবাসা আরও মজবুত হবে। নীলা সর্দারের কথাটা কর্ণগোচর হতেই জিনি আর উৎসাহ দারুণ লজ্জা পেয়ে গেল। লজ্জা কাটিয়ে
উৎসাহ ওকে খাওয়ানোর পাশাপাশি এবার নিজেও খেতে লাগলো। সেই দৃশ্যের দিকে নীলা আর নুরুল আমিন অপলকভাবে তাকিয়ে থাকলেন, মুখে এক ফালি হাসি নিয়ে। ওদের দেখে ওনাদের নতুন নতুন বিবাহিত জীবনের দিনগুলোর কথা মনে পড়ে গেল। একে অপরের দিকে তাকিয়ে ওনারা তৃপ্তির হাসি হাসলেন। আসসালামু আলাইকুম। গল্পটা আপনাদের কাছ থেকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন। আমার তো খুবই ভালো লাগছে, বিশেষ করে উষা আর উৎকর্ষের জুটিটা। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানান। ইনশাআল্লাহ ভালো গল্প সামনে আসবে। আসসালামু আলাইকুম।